আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অষ্টম শ্রেণীর ইংরেজির আরও একটি নতুন ক্লাসে। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই আছো। আমরা আজকে আলোচনা করব আমাদের নতুন একটি অধ্যায়, নতুন একটি ইউনিট নিয়ে। আমাদের অধ্যায়টি হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর ইউনিট যেটা আছে প্যারাফ্রেজিং এবং রিফ্রেজিং। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমরা এটা বিস্তারিত জানতে পারবো কয়েকটি পর্বের মাধ্যমে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের ইউনিটে কি কি আছে। তারপর দেখো এখানে বলা হচ্ছে যে প্যারাফ্রেজিং এন্ড রিফ্রেজিং। আচ্ছা, প্যারাফ্রেজিং জিনিসটা কি, রিফ্রেজিং জিনিসটা কি? এগুলো হচ্ছে আসলে ভাষান্তর বা শব্দান্তর বলা যেতে পারে। অর্থাৎ তুমি ভাষার অন্তর করবে বা শব্দের অন্তর করবে। আচ্ছা, ভাষান্তর মানে যে তুমি এটা কি ইংলিশ থেকে বাংলা করবে, বাংলা থেকে ইংলিশ করবে, বিষয়টা কিন্তু এরকম নয়। বিষয়টা হচ্ছে যে তুমি কিভাবে একই কথাকে তুমি নানাভাবে বলতে পারো। অর্থাৎ তুমি তোমার শব্দের অর্থ সেম রাখবে কিন্তু বাক্যটা চেঞ্জ হবে, বা তোমার বাক্যটার অর্থ একই থাকবে কিন্তু তোমার বাক্যের স্ট্রাকচারটা চেঞ্জ হবে। কখনো তোমার অতিরিক্ত শব্দ যোগ করা প্রয়োজন পড়তে পারে, অথবা তোমার শব্দের কিছু সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করা প্রয়োজন পড়তে পারে। দেখো আমাদের 4.1.1 বলা আছে সি দ্য গ্রাফ অ্যান্ড রিড দ্য টেক্সট গিভেন বিলো। অর্থাৎ গ্রাফটি পড়ো এবং নিচে যে টেক্সট দেওয়া আছে সেটি পড়ো। দেন ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস দ্য মেইন আইডিয়াস অফ দি টেক্সট। অর্থাৎ টেক্সটের যে মূল ধারণা আছে সেটি নিয়ে আলোচনা করো। লেটার পরে শেয়ার ইউর থটস উইথ দ্য ক্লাস। তোমার ভাবনাগুলো শ্রেণীতে শেয়ার করো। আচ্ছা, ভালো কথা করব। দেখি আগে টেক্সট 1 পড়তে হবে। Text 1. This graph presents the percentage of female students who completed lower secondary school in Bangladesh. অর্থাৎ যারা বাংলাদেশে যে লোয়ার সেকেন্ডারি আছে সেটা পরিপূর্ণভাবে শেষ করেছে যে সকল শিক্ষার্থী, তাদের একটা পার্সেন্টেজ বা শতাংশ দেয়া আছে এবং সেটা কত সাল থেকে কত সাল? 2011 থেকে। এইটা দেখো এটা ইউনেস্কো ইনস্টিটিউট ফর স্ট্যাটিক্স। অর্থাৎ ইউনেস্কো দ্বারা একটা সংস্থা আছে যারা বিভিন্ন স্ট্যাটিক্স নিয়ে আলোচনা করে, বিভিন্ন সংখ্যা নিয়ে আলোচনা করে। সেখানে এটা প্রকাশ করা হয়েছে যে 2011 থেকে 2019-এ আমাদের বাংলাদেশে যে লোয়ার সেকেন্ডারি স্কুল আছে সেখানে ফিমেল স্টুডেন্টের সংখ্যা কতটুকু ছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে 2011 সালে 30% থেকে কম, এখানে 30% থেকে বেশি 2012 সালে, 2013 সালে 30% থেকে অনেকটা কম, 14 সালে 30% থেকে একটু বেশি, 15 সালে 35% থেকেও বেশি, 16 সালে 35% থেকে অনেকটা বেশি, 17 সালে এটাকে আমরা 38% বলতে পারি এবং 2018 সালে এটা 40% এবং 2019 সালে এটা 40%-এরও বেশি। অর্থাৎ ফিমেল শিক্ষার্থীর সংখ্যা 19 সালে ছিল 40%-এরও বেশি। অর্থাৎ বাকি যতটুকু ছিল সেটা ছিল আমাদের ছেলে স্টুডেন্ট বা মেল স্টুডেন্টস। আচ্ছা, এখন এইটার উপর ভিত্তি করে আমাদের এখানে টেক্সট দেওয়া আছে। এই গ্রাফের উপর ভিত্তি করে এখানে একটা টেক্সট দেওয়া আছে, আমরা একটু দেখি। দেখো টেক্সট 2 তে বলা হচ্ছে ইন বাংলাদেশে সাবস্টেন্সিয়াল নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস। অর্থাৎ যথেষ্ট সংখ্যক মহিলা শিক্ষার্থী বা মেয়ে শিক্ষার্থী আর গোয়িং টু স্কুল, কোথায় যাচ্ছে? বিদ্যালয়ে যাচ্ছে। Some years earlier, কিছু বছর আগে, a limited numbers of girls would get the opportunity to go to school and colleges. অর্থাৎ কিছু সীমিত সংখ্যক শিক্ষার্থীরা বা কিছু সীমিত সংখ্যক মেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেত অথবা কলেজে যাওয়ার সুযোগ পেত। বাট ইন রিসেন্ট টাইমস, কিন্তু বর্তমান সময়ে ইন সাম এরিয়াজ ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের কিছু অঞ্চলে ফিমেল স্টুডেন্টস, মহিলা শিক্ষার্থীরা হ্যাভ ডান বেটার দ্যান মেল স্টুডেন্টস। মহিলা শিক্ষার্থী থেকে পুরুষ শিক্ষার্থীদের থেকে মহিলা শিক্ষার্থীরা অনেক ভালো করেছে। সো তাই উই ক্যান সি, আমরা দেখতে পাচ্ছি ফিমেলস আর প্রোগ্রেসিং ইন এডুকেশন ইন বাংলাদেশ। অর্থাৎ মেয়েরা বাংলাদেশের শিক্ষায় দ্রুত অগ্রসর করছে বা তাদের অগ্রসরের হারটা বেশি। ইকোনমিক্যালি, অর্থনৈতিকভাবে বাংলাদেশ ইজ আ গ্রোয়িং কান্ট্রি। বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ যেটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ওমেন হ্যাভ আ সিগনিফিকেন্ট শেয়ার অফ দ্য ক্রেডিট। অর্থাৎ এই বাংলাদেশের বৃদ্ধির পিছনে আমরা যদি কাউকে ক্রেডিট দিতে চাই সেটার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ কাদের আছে? গুরুত্বপূর্ণ একটা অংশ আছে মহিলাদের। অর্থাৎ মহিলাদেরকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। As female education is increasing, যেহেতু মহিলা শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, women are participating everywhere, তাই মহিলারা প্রত্যেকটা ক্ষেত্রে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। They are doing government and non-government jobs, মহিলারা সরকারি বেসরকারি সকল ধরনের চাকরি করছে, and also businesses, এবং বিভিন্ন ধরনের ব্যবসাও করছে। It is indeed a satisfying news for our country. এটা অবশ্যই আমাদের দেশের মানুষের জন্য খুবই স্যাটিসফাইং বা সন্তুষ্টজনক একটি খবর। They are contributing to every sector, তারা প্রত্যেকটা ক্ষেত্রে সমান অবদান রাখছে।
উই নিড টু রিয়েলাইজ দ্যাট, আমাদের এটা জানতে হবে, বুঝতে হবে যে we cannot have a better society without equal participation of both men and women. অর্থাৎ আমাদের এটা জানতে হবে, বুঝতে হবে যে আমরা একটা we cannot have a better society, আমরা একটা ভালো সমাজ পাবো না যদি না equal participation of both men and women, যদি না একই হারে বা সমান হারে মহিলা এবং পুরুষরা অংশগ্রহণ করে। অর্থাৎ যদি মহিলা এবং পুরুষের অংশগ্রহণের হার সমান থাকে, যদি মহিলা এবং পুরুষের অংশগ্রহণের হার সমান থাকে, তবেই আমরা একটা সমৃদ্ধ সমাজের কথা চিন্তা করতে পারবো। ঠিক আছে, তাহলে গ্রাফ থেকে আমরা এই ধারণাটা কেন পাচ্ছি? কারণ গ্রাফে দেওয়া ছিল যে ধীরে ধীরে মহিলা শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, এবং এটা থেকে আমরা বলতে পারি যে ধীরে ধীরে মহিলা শিক্ষার্থীর হার বৃদ্ধি পাওয়া মানে শিক্ষার্থীরা বেশি লেখাপড়ার দিকে আসছে, মহিলারা আমাদের দেশের উন্নয়নে কাজ করছে, এবং সকল ক্ষেত্রে মহিলারা সমান অবদান রাখছে। তাহলে আমরা ওই গ্রাফ দেখে এই ধারণাটাও করতে পারি। ওকে, এখন আমরা তো গ্রাফটা পড়লাম, এই টেক্সট পড়লাম, এখন আমরা একটু যাব, এখন এই গ্রাফ নিয়ে তোমার থটস কি সেটা তোমাকে এখন একটু আলোচনা করতে বলেছে। এখন তোমার থটস কি হতে পারে? যে আই থিঙ্ক যে ইয়েস দিস স্টেটমেন্টস আর কারেক্ট, যে হ্যাঁ এই উক্তিগুলো সঠিক, আসলে মহিলারা ভালো অবদান রাখছে আমাদের সমাজে, বা মহিলাদের অবদান অনেক বেশি। তোমাদের এখন যে স্টেটমেন্ট, তোমরা সেই থটসগুলো উপস্থাপন করতে পারো। ওকে, তারপরে দেখো এখানে কিছু শব্দ আছে এবং শব্দের অর্থগুলো দেওয়া আছে, যে শব্দগুলো আমরা এখানে পেয়েছিলাম একটু আগে। যেমন সাবস্টেন্সিয়াল, সাবস্টেন্সিয়াল শব্দের অর্থ আমি বাংলায় বলে দিয়েছিলাম যথেষ্ট। কি বলেছিলাম? যথেষ্ট। লার্জ ইন সাইজ, ভ্যালু অর ইম্পর্টেন্স, যেটাকে আমরা বাংলায় সহজ ভাষায় যথেষ্ট বলি। গ্রোয়িং, গ্রোয়িং মানে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ ইনক্রিজিং ইন সাইজ অর অ্যামাউন্ট। সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা ইম্পর্টেন্ট অর নোটিসেবল বলতে পারি। ইনক্রিজ, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, যেটা হচ্ছে বিকাম অর মেক গ্রেটার ইন সাইজ, অ্যামাউন্ট অর ডিগ্রি। স্যাটিসফাই মানে সন্তুষ্ট হওয়া, টু প্লিজ সামওয়ান। কন্ট্রিবিউট মানে অবদান রাখা, টু গিভ মানি, টাইম, নলেজ, অ্যাসিস্ট্যান্স ইটিসি টু হেল্প অ্যাচিভ আ পার্টিকুলার গোল। আর পার্টিসিপেশন মানে কি? পার্টিসিপেশন মানে হচ্ছে অংশগ্রহণ করা। তাহলে এটা দাঁড়াচ্ছে টেকিং পার্ট ইন অ্যান ইভেন্ট অর অ্যাক্টিভিটি, অর্থাৎ কোনো কার্যক্রম বা কোনো ঘটনায় তুমি পার্ট নিচ্ছ বা তুমি হচ্ছে অংশগ্রহণ করছো। সেম। আচ্ছা, আমরা পরের অংশে যাব। 4.1.2 কি বলা হচ্ছে একটু দেখো। Read the text 2 again and fill in each gap with following passage with a suitable word based on the information from the text 2 in pairs and groups. Later exchange your copies with the group next to you and check the answers in group. টেক্সট 2টি আবার পড়ো এবং দলে অথবা জোড়ায় টেক্সট 2 এর উপর তথ্যের উপর ভিত্তি করে নিচের অনুচ্ছেদে শূন্য স্থানগুলো পূরণ করতে বলা হয়েছে। পরবর্তীতে তোমার পরের দলের সাথে তোমার খাতা বিনিময় করো এবং তোমাদের উত্তরগুলো আবার চেক করে দেখো। আচ্ছা, সহজ কথা, টেক্সট 2 এর উপর ভিত্তি করে আমাদের ফিল ইন দ্য গ্যাপ কাজটা করতে হবে, অর্থাৎ গ্যাপগুলো ফিল আপ করতে হবে। কিসের উপর ভিত্তি করে? ওই যে টেক্সট 2 পড়েছিলাম সেই টেক্সট 2 এর উপর ভিত্তি করে। আচ্ছা, আমরা টেক্সট 2 তে একটু আগেই পড়েছি, তাই আবার পড়তেছি না, আমরা সরাসরি এখানে চলে যাব। Present Bangladesh can be dash of the progress the women have made in recent years. আচ্ছা, বলা হচ্ছে যে রিসেন্ট ইয়ার্স, বর্তমান বছরগুলোতে মহিলারা যে প্রোগ্রেস করেছে বা যে উন্নয়ন ঘটিয়েছে সেটার মাধ্যমে বর্তমান বাংলাদেশ ক্যান বি ড্যাশ, বর্তমান বাংলাদেশের ড্যাশ হতে পারে। কি হতে পারে? বর্তমান বাংলাদেশের সাফল্য আসতে পারে। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি ক্যান বি সাকসেসফুল। আচ্ছা, তাহলে আমরা প্রথমটার জন্য অ্যান্সার সাকসেসফুল লিখে ফেলতে পারি। ওকে, পরেরটা দেখি। ইট উইল বি ক্লিয়ার ইফ উই কনসিডার দ্য ড্যাশ সেক্টর। আচ্ছা, মহিলারা যে একটা ভালো অবদান রাখছে এবং তারা যে আমাদের দেশটাকে সফলের পিছনে একটা বেশ বড় অবদান রাখছে, সেই জিনিসটা উইল বি ক্লিয়ার, সেটা অনেক বেশি পরিষ্কার হবে ইফ উই কনসিডার দ্য ড্যাশ সেক্টর, যদি আমরা এই সেক্টর বা এই অংশটা নিয়ে বিবেচনা করি। কোন অংশ? এডুকেশন, শিক্ষার যে খাত আছে সেটা নিয়ে যদি বিবেচনা করি। কারণ শিক্ষা খাতে মহিলাদের অবদান অনেক এবং শিক্ষা খাতে মহিলাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মহিলা শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এখানে আমরা বিতে এডুকেশন লিখবো। তাহলে এডুকেশন সেক্টরে মহিলাদের অবদানটা দেখলে আমাদের কাছে পরিষ্কার হবে যে তারা আসলে আমাদের সফলতার জন্য কতটুকু দায়ী। তাহলে এখানে আমরা সুন্দর মতো করে এডুকেশন লিখে দিব। তারপরে আসছে অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সোর্সেস, বিভিন্ন তথ্য মতে ইন সাম এরিয়াস, কিছু কিছু অঞ্চলে ফিমেল স্টুডেন্টস আর ড্যাশ অফ মেল স্টুডেন্টস, ফিমেল স্টুডেন্টস আর ড্যাশ অফ মেল স্টুডেন্টস। আমরা একটু আগে প্যাসেজে পড়েছিলাম যে কিছু কিছু অঞ্চলে ছেলে শিক্ষার্থীর থেকে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি, তাই না? তাহলে এখানে বেশি বোঝাতে চাইলে আমরা মোর শব্দটি ব্যবহার করতে পারি, যে ইন সাম এরিয়াস, কিছু কিছু অঞ্চলে ফিমেল স্টুডেন্টস আর মোর অফ মেল স্টুডেন্টস, অর্থাৎ
পুরুষ শিক্ষার্থী থেকে মহিলা শিক্ষার্থীর সংখ্যা বেশি, এবং এটা একটু আগে টেক্সট 2 তে আমরা পড়েছিলাম। তাহলে সুন্দর মতো আমরা এখানে সি নাম্বারের জন্য মোর শব্দটি যুক্ত করে দিব। পরে অলসো ওমেন আর কন্ট্রিবিউটিং গ্রেটলি টু দ্য ইকোনমিক ড্যাশ অফ বাংলাদেশ। আচ্ছা, তার পাশাপাশি ওমেন আর কন্ট্রিবিউটিং মহিলারা অবদান রাখছে গ্রেটলি বিশালভাবে টু দ্য ইকোনমিক ড্যাশ অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক ড্যাশে। টু দ্য ইকোনমিক সেক্টর হতে পারে, টু দ্য ইকোনমিক গ্রোথ হতে পারে, অনেক কিছু এখানে বলা যেতে পারে। তাহলে আমরা এখানে ডি নাম্বারের জন্য বলতে পারি হয় ইকোনমিক সেক্টর অর ইকোনমিক গ্রোথ, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে বা অর্থনৈতিক খাতে বিশাল ভূমিকা রাখছে, আমরা যে কোনো একটা বলতে পারি। ঠিক আছে, যে কোনো একটা নাউন দিলেই হয়ে যাবে। ওকে, তারপর আসছে দে আর ওয়ার্কিং ইন অলমোস্ট এভরি সেক্টর অ্যান্ড হ্যাভ বিন ওয়েল অ্যাপ্রিসিয়েটেড ফর দেয়ার ওয়ার্ক। মহিলারা এখন প্রায় সব ক্ষেত্রে কাজ করছে এবং তারা বেশ প্রশংসাও পাচ্ছে। নাও ইটস টাইম টু রিকগনাইজ দেয়ার কন্ট্রিবিউশন, এবং এখন এটা সময় হয়েছে তাদের অবদানের মূল্যায়ন করা, তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া। অ্যান্ড ইন্সপায়ার ওমেন টু ড্যাশ ইন বিল্ডিং আ বেটার বাংলাদেশ, এবং আমাদের কি করতে হবে, মহিলাদেরকে অনুপ্রাণিত করতে হবে টু ড্যাশ ইন বিল্ডিং আ বেটার বাংলাদেশ। আচ্ছা, তাহলে মহিলাদেরকে অনুপ্রাণিত করতে হবে যেন তারা বাংলাদেশটাকে ভালো মতো গড়তে সাহায্য করে। টু হেল্প, তাহলে আমরা 5 নাম্বারটা নিঃসন্দেহে বলতে পারি হেল্প, টু হেল্প ইন বিল্ডিং বাংলাদেশ। ঠিক আছে, তাহলে আমরা 5 এর অ্যান্সার বলবো হেল্প, টু হেল্প ইন বিল্ডিং আ বেটার বাংলাদেশ। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। অ্যান্সারগুলো প্যাসেজ থেকে আসবে, এবং প্যাসেজ থেকে আসার পরে জিনিসটা হচ্ছে আমরা এখানে কোথায় কোন শব্দটা বসবে একটু বুঝে বুঝে বসালেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, প্যাসেজে সব আইডিয়াসগুলো দেওয়া আছে। আমরা পরের অংশে চলে যাব একটু। দেখো আমাদের পরের অংশে কি আছে। Now ask and answer the following questions in pairs and groups, then share your answers with the class. আচ্ছা, নিচের প্রশ্নগুলো পড়ো জোড়ায় অথবা দলে এবং তার উত্তর দাও। আচ্ছা, উত্তর দিব ভালো কথা, আগে প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন, the graph and the text are on the same topic, do you agree? আচ্ছা, অবশ্যই আমি এগ্রি করি যে গ্রাফ আর টেক্সটটা সেম টপিকের উপরে। ফার্স্ট অফ অল, গ্রাফটা কোন টপিকের উপরে? গ্রাফটা ছিল মহিলা শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাহলে গ্রাফের টপিকটা ছিল মহিলা শিক্ষার্থী বা নারী শিক্ষার্থী, এবং আমাদের টেক্সটের টপিক ছিল নারী উন্নয়ন বা ওমেন এম্পাওয়ারমেন্ট বলা যেতে পারে, মহিলা ক্ষমতায়ন বা নারীরা যে দিন দিন বিভিন্ন কন্ট্রিবিউশন রাখছে সেটার উপর ছিল। তাহলে টপিকগুলো সিমিলার বা প্রায় সেম। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার হিসেবে এখানে বলতে পারি ইয়েস আই অ্যাগ্রি দ্য গ্রাফ অ্যান্ড দ্য টেক্সট আর অন দ্য সেম টপিক। তাহলে আমরা সুন্দর মতো লিখে ফেলবো ইয়েস আই অ্যাগ্রি দ্য গ্রাফ অ্যান্ড দ্য টেক্সট আর অন দ্য সেম টপিক। ওকে, পরের প্রশ্নে যাই। How are the presentations of the text different from each other? Explain with examples. আচ্ছা, কিভাবে এই যে প্রেজেন্টেশনগুলো করা হয়েছে দুইটা টেক্সট, presentations of the text are different from each other. Explain with examples. আচ্ছা, আমাদের প্রথমটার ক্ষেত্রে যে প্রেজেন্টেশনটা আছে সেটা হচ্ছে একটা বার গ্রাফের মাধ্যমে, এবং সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে একটা টেক্সটের মাধ্যমে বা একটা প্যারাগ্রাফের মাধ্যমে। তাহলে অবশ্যই দুইটা প্রেজেন্টেশনটা অনেক ডিফারেন্ট। তাহলে আমরা এটার অ্যান্সারটা কিভাবে লিখতে পারি, চলো দেখে নেওয়া যাক। একটু খেয়াল করো, আমরা বলতে পারি যে দ্য ফার্স্ট প্রেজেন্টেশন ইজ থ্রু গ্রাফ, অর্থাৎ প্রথম যে প্রেজেন্টেশন ছিল সেটা গ্রাফের মাধ্যমে, বার গ্রাফের মাধ্যমে তথ্য দিয়ে দিয়ে দেখানো হয়েছিল, সেটা আমরা বুঝে নিয়েছি যে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। বাট সেকেন্ড প্রেজেন্টেশন ইজ থ্রু এক্সপ্লেনেশন, অর্থাৎ সেখানে সম্পূর্ণ ব্যাখ্যা করে তারা বলেছে যে কিভাবে নারীরা অবদান রেখেছে। সো বোথ আর ভেরি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। তাই আমরা বলতে পারি যে দুইটা এক্সপ্লেনেশনই খুব ডিফারেন্ট, এবং এভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা যেহেতু আমাদের গ্রাফ আছে, পরেরটা আমাদের একটা এক্সপ্লেনেশন, একটা টেক্সট, একটা প্যারাগ্রাফ। ওকে, তাহলে আশা করি এ আর বি ক্লিয়ার। সি নাম্বারে যাই। Can you think of any other way to present on the same topic? If yes, what is that? How is that different from these two? অর্থাৎ এইভাবে এক্সপ্লেনেশন ছাড়া বা এইভাবে কোনো গ্রাফ ছাড়া অন্য কোনো ভাবে কি তুমি উপস্থাপন করতে পারবা? যদি করতে পারো তাহলে সেটা কি হতে পারে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে তুমি যদি ভাবো, এটা সম্পূর্ণ আপ টু ইউ যে তুমি কি কোনো ওয়ে আছে কিনা এটা অন্যভাবে উপস্থাপন করার। যদি থাকে তখন তুমি সেটা এক্সপ্লেন করতে পারো, আদারওয়াইজ যদি না থাকে তখন বলবে নো, আই ডু নট হ্যাভ এনি আদার ওয়ে টু এক্সপ্লেন দ্য সেম টপিক। ঠিক আছে, আমরা এইভাবে বলে দিতে পারি। আর যদি কোনো উপায় থাকে যে না আমি অন্যভাবে এক্সপ্লেন করব, কোনো একটা হয় প্রতিবেদনের মাধ্যমে, কোনো একটা প্যারাগ্রাফের মাধ্যমে, অন্য কোনোভাবে উপস্থাপন করতে চাচ্ছে আমার ইনফরমেশনটা, সেটা করতে পারো। বাট অলরেডি কিন্তু এখানে প্যারাগ্রাফ হিসেবে উপস্থাপন করা আছে।
গ্রাফ হিসেবে উপস্থাপন করা আছে, তেমন কিন্তু আর কোনো ওয়ে নেই উপস্থাপন করার। ওকে, তাহলে আশা করি আমরা এই জিনিসটাও ক্লিয়ারলি ধারণা রাখতে পারছি। 4 নম্বর প্রশ্নে যাই। হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্স দ্য সেম টপিক প্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়েজ? আবার কিছুটা একই প্রশ্ন, যে তুমি কি এই একই টপিকের উপর কখনো অন্য কোনো কিছু পড়েছো বাট ডিফারেন্টভাবে। হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্স দ্য সেম টপিক, অর্থাৎ তুমি এই একই টপিকটা কি কখনো অনুভব করেছো কিনা বা কখনো কোনো অভিজ্ঞতা পেয়েছো কিনা, বাট ডিফারেন্ট ওয়ে, অন্য কোনোভাবে, অর্থাৎ গ্রাফের মাধ্যমে না, প্যারাগ্রাফের মাধ্যমে না। ইফ ইয়েস, যদি পেয়ে থাকো, হোয়াট ওয়াজ দ্য টপিক অ্যান্ড হাউ ওয়ার দে প্রেজেন্টেড, তখন সেই টপিকটা কি ছিল এবং কিভাবে বলা ছিল। এটা সম্পূর্ণ তোমার উপর। অ্যাজ আমি যদি আমার নিজের কথা বলি, আমি সামিয়া আফরোজ রিদি যেহেতু কখনো এভাবে পাইনি, তাহলে আমি বলবো নো, আই ওয়াজ নেভার এক্সপিরিয়েন্স দ্য সেম টপিক, তাহলে এভাবে বলে দিলাম। আর তোমাকে যদি কখনো প্রেজেন্ট করা হয়, তুমি জানো তুমি কখনো পেয়েছো কিনা, তখন বলবা হ্যাঁ আমি পেয়েছি, আমাকে এইভাবে দেওয়া হয়েছিল, সেটা একটা চিঠির মাধ্যমে আমাকে জানিয়েছিল, বা সেটা একটা পত্রিকায় আমি পড়েছিলাম, একটা প্রতিবেদন ছিল পত্রিকায়, এইভাবে জিনিসটা বলতে পারো। ওকে, তারপরে আসছে 5 নাম্বারটা। ডু ইউ থিঙ্ক দিস স্কিল অফ প্রেজেন্টিং আ টপিক ইন ডিফারেন্ট ওয়েজ helps you to communicate better? If yes, explain with an example. তুমি কি মনে করো এই বিভিন্ন টপিকগুলো এক্সপ্লেইন করার যে দক্ষতা আছে, বা আমাদের যে এই বিভিন্ন টপিকগুলো ব্যাখ্যা করার যে একটা বিভিন্ন ওয়ে আছে, এই টপিকগুলো এক্সপ্লেইন করার যে ডিফারেন্ট বিভিন্ন ওয়ে আছে, এগুলোকে আসলে আমাদের দক্ষতাটাকে বাড়ায় কিনা, আমাদের কোন দক্ষতা, কমিউনিকেশন বা যোগাযোগের দক্ষতাটাকে বাড়ায় কিনা। ইফ ইয়েস, যদি বাড়ায়, এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল, তখন সেটা একটা উদাহরণের সাথে ব্যাখ্যা করতে বলেছে। তাহলে আমি আমার মতামত দিয়ে মনে করি yes, I think this skill of presenting a topic in different ways helps to communicate better. Explain with an example. কিভাবে? প্রথমে দেখো, আমরা নর্মালি একটা পিকচার দেখে ধারণা করতে পারছি যে আসলে পিকচারটা কি নিয়ে, তাহলে আমরা পিকচারটাকে বুঝতে শিখতেছি। দিস ইজ অলসো আ ওয়ে অফ কমিউনিকেশন। তারপর আমরা যখন এটাকে একটা প্যারাগ্রাফ আকারে দেখছি, তখন আমরা এটা ভালো মতো পড়তে শিখতেছি, ভালো মতো বুঝতে শিখতেছি, তাহলে ইটস অলসো অ্যানাদার ওয়ে টু ডু বেটার ইন কমিউনিকেশন। তারপর তুমি যদি এটাকে মনে করো যে এইভাবে পেলে না, তুমি মনে করো একটা পত্রিকায় পেলে, একটা নিউজ পেপারে, তখন তাহলে কি হলো যে তোমার সেটা পড়ার দক্ষতা বাড়লো। তাহলে তুমি জাস্ট ইজিলি বলতে পারো ইয়েস, আই ফিল বা আই থিঙ্ক দ্য স্কিল অফ প্রেজেন্টিং দ্য টপিক হেল্পস টু কমিউনিকেট বেটার। তারপর একটা এক্সাম্পল দিবে যে আমি এই দিন এটা পড়েছিলাম, তাহলে আমরা এইভাবে জিনিসটা এক্সপ্লেইন করতে পারি। তাহলে এই ছিল আমাদের 5টা কোয়েশ্চেন। আমি তোমাদেরকে 2টা সুন্দর মতো লিখে দেখিয়েছি, বাকি 3টা এক্সপ্লেইন করে দিয়েছি। এগুলো আসলে সম্পূর্ণ তোমার নিজের উপর। এগুলো কিন্তু এই জন্য দেওয়া হয় না যে তোমাকে টিচার লিখে দিবে, তুমি মুখস্থ করবা, মুখস্থ করে তোমার মূল্যায়নে যায় ধুমধাম বসাই দেবে, বিষয়টা এরকম না। এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তুমি একটা মানুষ, তুমি একটা ব্যক্তি, তোমার সাথে কি ঘটনা ঘটছে তুমি সেটা তোমার মতো করে ইংরেজিতে বলবা। এটাই হচ্ছে আমাদের কাজ। নতুন করে মুখস্থ আলোচনা করার কোনো কিছু আমাদের এখানে নাই। তাহলে আশা করি আমরা জিনিসটার আইডিয়া পেয়েছি, এবং এই আইডিয়া থেকে ইনশাআল্লাহ আমরা ভালো মতো কিছু করতে পারবো। আশা করি আমরা এই 2 ধরনের জিনিস, 2 ধরনের টেক্সট, একটা গ্রাফ, এই 2টা নিয়ে আমরা একটা ধারণা ভালো মতো ক্লিয়ার হয়েছে। আশা করি আমরা যারা যারা ক্লাসে ছিলাম তাদের কোনো সমস্যা নেই, এবং যাদের সমস্যা আছে আমরা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। সম্পূর্ণ ক্লাসটিতে শেষ পর্যন্ত উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।